ছেলেটা সৌজন্য হেসে বলে। ওয়েলকাম। এরপর পাশের সিটে বসে পড়ে আর মায়রার পাশে বৃদ্ধ মহিলা। বাস স্ট্যান্ড নেমে মায়রা এদিক ওদিক তাকায়। পাশ থেকে মায়রা পাশের সিটের ছেলেটা বলে। নাম কি তোমার? মায়রা ভ্রু কুচকে ছেলেটার দিকে তাকায়। ভাবলো ছেলেটা ভালোই, নয়তো তার পাশে মেয়ের বসার ব্যবস্থা করতো না। কিন্তু অপরিচিত ছেলের সাথে ভাব জমাতে ভালো লাগলো না তার, তাই মুখ গোমরা করে রেখেই বলল। নেই। ছেলেটা মৃদু হেসে বলে। ইন্টারেস্টিং নেম, ফার্স্ট টাইম শুনলাম কারোর নাম নেই। মায়রা বিরক্ত হলো, কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে যায়। ছেলেটা ভ্রু কুচকে দেখলো মায়রাকে। সেও এগিয়ে যেতে যেতে পেছন থেকে বলে। হাই বেবি ডল। এমন সম্বোধনে মায়রা রেগে যায়। নিশ্চয়ই ছেলেটা অতটা ভালো না যতটা সে ভেবেছে। একা মেয়ে পেয়ে ডিস্টার্ব করছে। মায়রা পিছু ফিরে ঝাঁঝালো কণ্ঠে বলে। পিছু আসলে একদম গণপিটুনি খাওয়াবো বলে দিলাম। কথাটা বলে দ্রুত এগিয়ে গিয়ে একটা ভ্যানে উঠে পড়ে। ছেলেটা মৃদু হেসে বিড়বিড় করে। কথা শুনে মনে হয় অনেক বড় হয়ে গিয়েছো বেবি ডল, ইন্টারেস্টিং। এরপর মায়রার দিকে চেয়ে ছেলেটি গলা উঁচিয়ে হেসে বলে। তোমার নাম মাইরা? ঠিক বললাম তো বেবি ডল? মায়রা চলন্ত ভ্যানে বসে ছেলেটার দিকে চোখ বড় বড় করে তাকায়। তার নাম জানলো কি করে? সে তো চেনে না এই লোককে। কেন যেন ভয় লাগলো। দ্রুত বাড়ি ফিরেই শান্তি। শুধু ইরফানের অফিসে যাওয়ার আগেই রাস্তার মাঝে ইনায়া ফোন পায়। জানতে পারে মায়রা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শুধুর একটু খারাপই লাগলো। গতকালের জন্য হয়তো মেয়েটা এমন করেছে। মেয়েটাকে দোষ দিয়েই বা কী লাভ? ইরফানকে কল করলো বেশ কয়েকবার। প্রথম কয়েকবার কেটে দিল, এরপর আর রিসিভ করলো না। কিছু একটা ভেবে ইরফানের নাম্বারে একটা মেসেজ করে মিট করে হাসে সে। ইরফান মিটিং রুমে ছিল। ফোনে টুং করে একটা মেসেজ আসে, আরও জোরে ওঠে। ইরফান একবার তাকিয়ে চোখ সরিয়ে নিতে গিয়েও ফোন হাতে তুলে নেয়। প্রথমে মারার শব্দ দেখে, কথা বলার মাঝে চুপ হয়ে যাওয়ার সবাই ইরফানের দিকে তাকিয়ে আছে। ইরফান মেসেজ ওপেন করে। মায়েরা একাই গ্রামের উদ্দেশ্যে বের হয়েছে। আমার মনে হয় মায়েরা তোকে ছেড়ে চলে গেল ভাই। আমিও উকিলের সাথে কথা বলতে যাচ্ছি ডিভোর্সের জন্য। বলছি সিনিয়র কোনো মেয়ে দেখবো তোর জন্য। রিপ্লাইটা দিয়ে দে। উকিলের সিনিয়র মেয়ে থাকলে এক মিটিংয়েই সব সলভ হয়ে যাবে। ইরফান মেসেজটা পড়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। রেগে ফেটে পড়ছে। হাতের মুঠোয় ফোন শক্ত হাতে চেপে ধরে ক্রোধ দমানোর চেষ্টা করে। চোখ বুঝে লম্বা শ্বাস ফেলে। কাউকে কিছু না বলেই হন করে মিটিংয়ের মাঝখান থেকে বেরিয়ে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে ইরফানের প্রস্থান। কেউ কিছুই বুঝলো না। অফিসের পিএ সজীব পেছন থেকে বলে। স্যার, ওরা তো চলে যাবে, ওনাদের কি বলবো? ইরফান চিৎকার করে বলে। সবগুলোকে জাহান্নামে যেতে বলো। কথাটা বলে বড় বড় পা ফেলে অফিস থেকে বেরিয়ে যায়। স্টুপিড গার্ল, তোমার হাত পা ভেঙে তবেই আমি দম নেব। জাস্ট ওয়েট। কোথায় তুই? গ্রামে আসলাম, দেখা কর। শুদ্ধ ও পাশ থেকে বলে। আমি তো গ্রামে নেই, তুই হঠাৎ গ্রামে? কাজিনের বিয়ে, সাথে আমারও বিয়ে পাকা করতে আসলাম। তুই নাই কেন? সুখে শুনে তো গ্রামে থাকিস। ওই ইউকে কাজে ছিল, গিয়েছিলাম, আবার কালকে ব্যাক করেছি। নেক্সট উইকে যাব। কতদিন থাকবি? নাসিম হেসে বলে। আসি সপ্তাহখানেক। আয় তাহলে। নেক্সট উইক দেখা হচ্ছে। ইরফানকে সাথে আনিস। শুদ্ধ হেসে বলে। নাসিম অবাক হয়ে বলে। হঠাৎ ও তো গ্রামে আসতে চাইতো না, এখন তুই নেই তবু আসছে। স্ট্রেন্স। শুদ্ধ হেসে বলে। বাচ্চা বইয়ের টানে চলে যাই রে, এখানে মন টিকে না। ও তো বউকে মানে না। ওপরে ওপরে মানে না, কতবার ডিভোর্স দিয়ে দিল, কিন্তু ভিতরে ভিতরে পুরোই আসে। নাসিম শব্দ করে হাসলো। বেশ কিছুক্ষণ হেসে নিজেকে সামনে বলে। নাইস জোকস। ফান করার জায়গা পাও না। লাত্তি খেলে ঠিক হবি তুই। ইরফানের নামে যে মিথ্যা সরাচ্ছিস, লাথি এমনি খাবি, নো টেনশন। শুদ্ধ ভোদা মুখ করে রাখলো। তার অবস্থা ওই রাখাল আর বাঘের মতো হলো। একটু মজা করে বলে তাকে এখন মিথ্যাবাদী রাখাল বানিয়ে দিচ্ছে। রেগে বলে। একখানা চটকানা খাবে? নাসিম মাছি তাড়ানোর ভঙ্গি করে বলে। খুব বিশ্বাস করলাম, যা দ্রুত গ্রামে আয়, একা একা ভালো লাগছে না। শুদ্ধ হেসে বলল। তোর বিয়ে ভাঙার জন্য হলো লাভ দিয়ে যাব। সব বিষয়ে ফান করবি না। বলেই নাসিম কল কেটে দেয়। ওপাশ থেকে শুদ্ধ হাসতো।
ইরফান কোথায়? মায়েরা দরজায় দাঁড়িয়ে মুখটা একটুখানি করে বলে। একাই এসেছি। ইরফানের ফুপি অবাক হয়ে বলেন। মানে একা এসেছিস কেন? তুই পাগল? যদি রাস্তাঘাটে কোনো বিপদ হতো? মায়েরা মন খারাপ করে বলে। হবে না গো আম্মাজান, এত টেনশন করো কেন? আমাকে একটু বড় হতে দাও। ত্রিনা বেগম রেগে বলে। এসব ছেলে মানুষই একদম করবি না। এত বড় হতে হবে না তোকে, যেমন আছিস এই ভালো। মায়েরা মুখ ফসকে বলে। বড় না হলে তোমার ভাতিজা মানবে না তো। কথাটা বলেই থতমত খেয়ে যায়। টিনা বেগম রাগের মাঝেও হেসে ফেলে। এদের মধ্যে কি চলে? ভ্রু কুচকে পড়ে। আমার বাতিজার জন্য বড় হতে চাইছিস? মায়েরা লজ্জা পেয়ে যায়, আমতা আমতা করে বলে। আমার বইয়েই গেছে তোমার ভাতিজা ভালো না, তার সাথে আসবো না, তাই একাই চলে এসেছি। ওনাকে আর কষ্ট করে আসতে হবে না। খেয়েছিস কিছু? মায়েরা পেটে হাত বুলিয়ে পড়ে। না গো আম্মাজান, খাবার দাও তো, অনেক খিদে পেয়েছে। কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মায়েরা কথা না বাড়িয়ে তার ঘরে যায়। ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে খাবার খেয়ে নেয়। আর টুকটাক কথা বলে ত্রিনা বেগমের সঙ্গে খাবার শেষে মায়েরা চেয়ারে পা তুলে বসে। আম্মাজান, মা এসেছিল আমার খোঁজ নিতে। টিনা বেগমের মুখ মলিন হয়ে যায়। মায়রার মুখের দিকে চেয়ে মায়রা উৎফুল্ল নিয়ে প্রশ্নটা করেছে। টিনা বেগম মায়রার পাশের চেয়ারে বসে পড়ে। আমি তো আর মা হতে পেরেছি। মায়রা অবাক হয়ে তাকায় টিনা বেগমের দিকে। হেসে টিনা বেগমকে জড়িয়ে ধরে বলে। একদম পারফেক্ট। কথাটা বললেও চোখের কোণে পানির কণা চিকচিক করছে। সে বুঝেছে তার মা তার খোঁজ নিতে আসেনি। মায়রা মিমের সাথে দেখা করতে বেরিয়েছে, ভালো লাগছিল না বলে ত্রিনা বেগমকে বলে বাসা থেকে বেরিয়েছে। কই যাচ্ছিস? মিম মায়রার কথায় হেসে বলল। বিয়ে দেখতে চল। ধ্যাত, আমি যাব না। মানুষের বিয়ে আমি গিয়ে কি করব? মিম মায়রার হাত টেনে নিয়ে যেতে যেতে বলে। তোর বিয়ে হয়েছে, আমার তো হয়নি। চল, আমি দেখব বিয়ে। মায়রা হাঁ করে চাইল। কি আবাল, ওর বিয়ে হয়নি বলে মানুষের বিয়ে দেখবে? মায়রা কিছু বলল না। গ্রামের বিয়ে যাওয়াই যায়। এক্সাম কেমন হয়েছে? মিম হেসে বলে। ভালোই। তোর? মায়রা মন খারাপ করে বলে। আজ আমি মিমের মতো ভালো স্টুডেন্ট নই বলে ভালো বলতে পারছি না। মিম মায়রার পিঠে থাপ্পড় দিয়ে বলল। একদম ঢং করবি না, ভালো স্টুডেন্টদের ঢং বেশি হয়, এটা তোকে দেখলে হাড়ে হাড়ে বুঝি। মায়রা হাসতো। মিমের পাশে একটা ছেলে এসে দাঁড়ায়। বয়স 22 বছর হবে। ছেলেটাকে দেখে বলে। আরে ভাইয়া, আপনি? এইদিকে এসেছিলাম। কোথায় যাচ্ছ তোমরা? মিম আমতা আমতা করছে। মায়রা পাশ থেকে বলল। কার যেন বিয়ে, সেটাই দেখতে যাচ্ছি। ছেলেটা হেসে বলল। আমার খালাতো বোনের বিয়ে, চলো তোমাদের নিয়ে যাই। মায়রা আর মিম গুটি গুটি পায়ে এগিয়ে যায় ছেলেটার সাথে। গ্রামের বিয়ে আহামরি সাজানো না হলেও মোটামুটি সাজিয়েছে বাড়িটা। মায়রা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। ভালোই লাগছে। তার বিয়ের কথা মনে পড়ে হাসি পায়। শব্দ করে হেসেও ফেলে। তার ওটা বিয়ে ছিল নাকি শোক পালনের দিন ছিল? পেছন থেকে কেউ একজন বলে। একে কা হাসছো কেন? মায়রা হাসি থামিয়ে পেছন ফিরে তাকালে বাসার সেই ছেলেটার দেখে চোখ বড় বড় করে যায়। এই ছেলে এখানে কেন? আশেপাশে মিমকে খুঁজত, নেই তো। তাকে রেখে কোথায় গিয়েছে এই মেয়ে? ছেলেটা এগিয়ে এসে বলে। কেমন আছো বারবি ডল? মায়রা খুব বিব্রত বোধ করে। এই ছেলে এমন অদ্ভুত নামে ডাকে কেন? কোনো কথা না বলে দ্রুত জায়গাটা প্রস্থান করতে চায়। তার আগেই ছেলেটা মায়রার সামনে দাঁড়িয়ে যায়। মায়রা রেগে বলে। সামনে থেকে সরুন, আপনি আমাকে ডিস্টার্ব করছেন কেন? ছেলেটা দুহাত আড়াআড়িভাবে গুজে হেসে বলে। তুমি তো আসলে অনেক বড় হয়ে গেছো বারবি ডল। মায়রা চোখ পাকিয়ে বলে। একদম উল্টাপাল্টা নামে ডাকবেন না আমাকে। মায়রার পেছনে বেশ কয়েকজন মেয়ে এসে দাঁড়ায়। ছেলেটার উদ্দেশ্যে বলে। কার সাথে কথা বলো ভাইয়া? ছেলেটা মায়রার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে। তোদের ভাবি আপ্যায়ন কর, নিয়ে যা। মায়রা চোখ বড় বড় করে তাকায়। কি বলছে এই লোক? ছেলেটার কথা শুনে তার সব কাজিন সুর তোলে। ওহো, অবশেষে আমাদের সিঙ্গেল ভাই
মিঙ্গেল হতে যাচ্ছে। মায়েরা রেগে বলে। কি বলছেন আপনি? আমি বিবাহিত। ছেলেটা শব্দ করে হাসে, অতঃপর বলে, তুমি আসলে অনেক বড় হয়ে গেছো। এই ট্রিক্স ইউজ করছো কেন? লাভ নেই, পিছু ছাড়ছি না বারবি ডল। মায়েরা অদ্ভুতভাবে তাকানো। পাগল নাকি এই লোক? সে কোন দুঃখে মিথ্যা বলতে যাবে বিরক্ত লাগলো। এই মিমটা তাকে রেখে কোথায় গেল কে জানে। মায়েরার পাশে দুজন মেয়ে এসে বলে, ভাইয়া, তোমার বউ আসলেই একটা পুতুল। হাউ কিউট। মায়েরা মেয়েগুলোর কথায় বিব্রত বোধ করে ভীষণ। এরা সবগুলো পাগল। একজন বলে ওঠে, ভাবি, ভেতরে আসো। মায়েরা আরও অদ্ভুতভাবে তাকায়। ভাবি মানে? এই বলদ লোকের বউ হতে হবে কেন সে? তার তো স্বামী আছে। ইরফানের মুখটা ভেসে উঠল, মনে মনে ডাকলো তাকে। এখানে এসে যেন বলে সে তার বউ। কত সুন্দর তার স্বামী, শুধু একটু মারে। ভাবতেই আবার মন খারাপ হলো। তবে মানুষ তো ভালো, তার যত্ন করে খুব। সে তো বাচ্চা না, সব বোঝে। কিন্তু এখন এটা কোথায় ফেসে গেল? মায়েরার হাত ধরে টানলে মায়েরা আমতা আমতা করে মুখ ফসকে বলে, আমি বাড়ি যাব, আমার খিদে পেয়েছে। কথাটা শুনে দণ্ডায়মান ছেলেটা শব্দ করে হেসে দেয়। মায়েরা থতমত খেয়ে যায়। সে কি পাগল নাকি? বিয়ে বাড়িতে এসে খিদের কথা বলছে। নিজের কপালে নিজেরই একটা পাড়ি মারতে ইচ্ছে করলো। ছেলেটা হেসে বলে, তোমার জন্য স্পেশাল খাবার রেডি করব, এসো বারবি ডল। মায়ের এত বিরক্ত লাগলো, পরপুরুষ তাকে কী সব নামে ডাকছে। ইচ্ছে করলো ঠাটিয়ে একটা চর মারতে। বদ ছেড়ে অন্যের বউকে নিজের বউ বানাতে চায়। ছেলেটা মায়ের হাত ধরতে চায়। মায়েরা রেগে যায়, দুহাত পেছনে গুটিয়ে নিয়ে রেগে বলে, একদম অসভ্যতামি করবেন না, বলেছি না আমি বিবাহিত। ছেলেটা মায়েরার দিকে ভ্রু কুচকে তাকায়। এইটুকু মেয়ের কি ঝাঁজ? হাত ঘুটিয়ে নিল মৃদু হেসে বলে, ইটস ওকে, ওয়েটিং। মায়েরা পাশ কাটিয়ে চলে যায়। ছেলেটা গম্ভীর মুখে মায়ের প্রস্থান দেখল, চোখে মুখে চিন্তার ছাপ। মেয়েটা আসলেই ম্যারিড। এইটুকু মেয়েকে কে বিয়ে করবে? মিথ্যাই হয়তো বলেছে। তার কাজিনদের জিজ্ঞেস করে বলে তারা জানে না। এদিকে মায়েরা মিমকে খুঁজতে থাকে। এক সময় পেয়েও যায়, হাত ধরে টেনে এনে বাইরের দিকে নিয়ে যায়। মিম মায়েরার হাত টেনে ধরে। আরে বর আসেনি তো, বর আসলে দেখে যাব। মায়েরা রেগে বলে, তাহলে আমি গেলাম। আরে রাগ করছিস কেন? আচ্ছা চল যাই। পেছন থেকে তখনকার সেই ছেলেটা এসে বলে, তোমরা চলে যাচ্ছ কেন? মায়েরা উত্তর দিল না। মেজাজ খারাপ হয়ে গিয়েছে তার। এখানে এসে মিম মৃদু হেসে বলে, আমাদের এক্সাম, আসি ভাইয়া। আচ্ছা চলো, তোমাদের এগিয়ে দিই। এই বাসা গ্রামের একদম শেষ মাথায় বলা যায়, মোটামুটি অনেকটা দূরে। তাই মায়েরা বা মিমকেও নিষেধ করলো না। ছেলেটাকে তারা মোটামুটি ভালোভাবেই চেনে, খারাপ না। মায়েরা মিম আর সেই ছেলের সাথে টুকটাক কথা বলছিল আর সামনে হাঁটছিল। বেখেয়ালের সামনে চোখ পড়ে পা থেমে যায়। মিম মায়েরাকে থেমে যেতে দেখে পাশ থেকে বলে, কি হলো, থামলি কেন? কথাটা বলেই মায়েরার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। চেনা চেনা লাগলো লোকটাকে। মাথায় চাপ দিতেই মনে পড়লো এটা তো মায়েরার সেই দুঃসম্পর্কের দুলাভাই। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ভয় পায় ইরফানের দৃষ্টিতে। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করে, কোথায় ছিলে? মায়েরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে, চোখ গিরে নেয়। লোকটা গ্রামে চলে এসেছে কখন? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায়, তার আগে ইরফান মায়েরার গাল চেপে ধরে, দাঁতের দাঁত চেপে শক্ত কণ্ঠে বলে, আসতে নিষেধ করেছিলাম না? স্পিক আপ। পাশ থেকে ছেলেটা এগিয়ে সেই মায়েরার হাত টেনে ইরফানের সামনে থেকে সরিয়ে আনতে চায়। ইরফানের দিকে চেয়ে বলে, কে ভাই আপনি? মায়েরার সাথে এমন করছেন কেন? ইরফান জ্বলন্ত চোখে মায়েরাকে ধরে রাখা ছেলেটার হাতের দিকে চেয়ে আছে। মায়েরার গাল ছেড়ে ডান হাতে ছেলেটার গলা চেপে চিৎকার করে বলে, ওর হাত ছাড় বাস্টার্ড। ছেলেটা ছাড়ে না। কে রে এই লোক? অসভ্যের মতো আচরণ করছে। সে মায়েরা আর মিমকে এগিয়ে দিচ্ছিল যাতে কোনো বাজে ছেলে তাদের সাথে খারাপ কিছু করতে না পারে। ইরফানকে দেখে ভালো ঠেকল না, এই জন্যই মায়েরাকে প্রোটেক্ট করার ট্রাই করছে, যদিও মায়েরা হাত ছাড়ানোর চেষ্টা করছে। ইরফান ডান হাতে সব শক্তি প্রয়োগ করে ছেলেটার গলা চেপে ধরে। ছেলেটার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান বাঁ হাতে মায়েরার পেট জড়িয়ে টান মেরে তার বাঁ পাশে দাঁড় করিয়ে দেয়। ছেলেটা মায়েরার হাত ছাড়েনি এখনো।
ইরফানের মাথায় আগুন চলো যেন গলা ছেড়ে চোখের পলকে ছেলেটার হাত মায়ের হাত থেকে টান মেরে ছাড়িয়ে ছেলেটাকে ল্যাং মেরে ফেলে দেয়। কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা যে হাতে মায়ের হাত ধরেছিল সেই হাত ঘুরিয়ে শক্তি খাটিয়ে উল্টো দিকে চাড়া দেয়। ছেলেটা চিৎকার করে ওঠে। মিম ভয়ে ঢোক গেছে। মায়েরা নিজেও ভয় পেয়ে যায়। ইরফানের পেট জড়িয়ে বলে, ওনাকে ছাড়ুন প্লিজ, হাত ভেঙে যাবে তো। ইরফান ছেলেটার হাত ছেড়ে মায়েরার গাল শক্ত করে চেপে ধরে শক্ত গলায় বলে, ওই ছেলেটার জন্য চিন্তা করছো কেন তুমি? মায়েরাও অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। কি বলছে এই লোক? চোখ ঘুরিয়ে ছেলেটার দিকে তাকালে দেখলো ছেলেটি মাটিতে শুয়ে কাতরাচ্ছে। মিম একবার ইরফানকে দেখছে, একবার মায়েরাকে, তো একবার মাটিতে পড়ে কাতরানো ছেলেটার দিকে। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মায়েরা ছেলেটার দিকে এগিয়ে গিয়ে বলতে নাই, ভাইয়া। তার আগেই পেছন থেকে ইরফান মায়েরার পেট জড়িয়ে মায়েরাকে করে তুলে নেয়। মায়েরা চোখ বড় বড় করে বলে, কি করছেন? ওনার হাত ভেঙে গিয়েছে মনে হয়। ইরফান গটগট পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভেঙে দিয়েছি, তাই ভেঙেছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এই লোকটা আসলেই পাষাণ। কিভাবে বলছে ভেঙে দিয়েছি, মোষ্টামুষ্টি করে। ইরফানের বুকে দু হাতে ঠেলে বলে, নামাই, ওনাকে হসপিটাল নিতে হবে তো। পেছন থেকে মিম বলে, আরে আপনি তো মায়েরার দুলাবাই, বউ রেখে শালির সাথে এসব কি করছেন? কথাটা শুনে ইরফান পিছু ফিরে তাকায়, শক্ত কণ্ঠে বলে, শাট আপ, শি ইজ মাই ওয়াইফ। মিম বোকা বনে যায়। মায়েরার দিকে তাকালে দেখে মায়েরা অসহায় চোখে মিমের দিকেই চেয়ে আছে। মিম বোধহয় বুঝলো, কটমট চোখে মায়েরার দিকে তাকালো। বেয়াদব তাকে মিথ্যে বলেছিল। ইরফানের চোয়াল শক্ত। উল্টো ঘুরে পায়ের গতি বাড়িয়ে তার গাড়িতে উঠে বসে। কোলের উপর মায়েরাকে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। বাঁ হাতে মায়েরাকে জড়িয়ে সাথে চেপে ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়। মায়েরা মোষ্টামুষ্টি করতে করতে বলে, ছাড়ুন আমায়, ওই ভাইয়ার হাত ভেঙে গিয়েছে, এখন কি হবে? ইরফান গাড়ির ব্রেক কষে। দু হাতে মায়েরাকে নিজের সাথে চেপে রাগান্বিত স্বরে বলে, আর একবার ওই ছেলের কথা চিন্তা করলে ওর মাথা কেটে ফেলবো। মায়েরা ঠোক গিরে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে মায়েরাকে নিয়ে গাড়ি থেকে নামলো। এরপর মায়েরার হাত ধরে একটা দোকানের দিকে নিয়ে যায়। মায়েরা বোকার মতো চেয়ে ইরফানের পিছু পিছু যায়। কি করছে এই লোক? ইরফান দুটো সাবান কিনলো। আশেপাশে কিছু খুঁজলো। কাঙ্ক্ষিত জায়গা চোখে পড়লো। মায়েরার হাত টেনে সেদিকে নিয়ে যায়। মায়েরা হাঁ করে চেয়ে আছে। মনে প্রশ্ন জাগে, সাবান কিনলো কেন? ভাবনার মাঝে রাস্তার পাশে একটা পানির লাইনের পাশে দাঁড় করিয়ে দেয় ইরফান মায়েরাকে। এরপর একটা সাবানের পকেটে রেখে অপরটি ছিঁড়ে ফেলে। মায়েরাকে ঘুরিয়ে মায়েরার পিঠ তার বুকে লাগিয়ে পেছন থেকে মায়েরার বোরখার বাম হাতা গুটিয়ে দেয়। ট্যাপ ছেড়ে মায়েরাকে সহ নিচু হয়ে সাবান ভিজিয়ে মায়েরার হাত ডলতে থাকে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, চেঁচিয়ে বলে, আরে কি করছেন? আমার হাত পরিষ্কার তো। ইরফান পাত্তা দিল না। গম্ভীর গলায় ধমকে বলে, শাট আপ। মায়েরা ঢোক গিরে। সে বোধহয় বুঝেছে এই লোক কেন এমন করছে। ছোট মাথায় এই ব্যাপারটা তার কাছে ভীষণ ভারী লাগলো। ইরফানের মুখাবয়বে স্বভাবস্বরূপ গাম্ভীর্যের ছাপ। নিচু হওয়া ইরফানের বাম গাল মায়েরা ডান গাল বরাবর। মায়েরা আর চোখে তাকালো ইরফানের দিকে। ঢোক গিরে নিজের হাতের দিকে তাকালো। ধীরে ধীরে ইরফানের হাতের গতি বাড়ে। মায়েরা ব্যথা পায় হাতে। হাত ছাড়াতে চাইলে ইরফান বাঁ হাতে শক্ত করে মায়েরার হাতের কবজি চেপে ধরে। ডান হাতে হাত ডলতে থাকে। মায়েরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, হাত ছাড়ুন প্লিজ, আমি ব্যথা পাচ্ছি। ইরফানের হাত থেমে যায়। ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরার চোখের কোণে চিকচিক পানি। হাতের সাবান ফেলে দেয় দ্রুত। ডান হাতে মায়েরার হাত উঠিয়ে ফেনাযুক্ত হাতেই ঠোঁট ছোঁয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায় অদ্ভুতভাবে বলে, আপনি কি পাগল? সাবান খাচ্ছেন কেন? ইরফান থতমত খেয়ে দ্রুত মায়েরার হাত ছেড়ে দেয়। মুখ কুচকে নেয়। সাবানের ফেনা মুখে গিয়েছে, পাশেই থুতু ফেলে। মায়েরার কেন জানি হাসি পায়। কিছুটা শব্দ করেই হেসে ফেলে। ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করে বলে, ওই ভাই আমার হাত ধরেছিল বলে আপনি আমার হাতে সাবান লাগাচ্ছেন, তাই না? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, নো, তোমার হাতে ডাস্ট ভরে গিয়েছে। মায়েরা মুখ বাঁকায়, ডান হাত এগিয়ে দিয়ে বলে, তবে এই হাতও ধুয়ে দিন, একসাথেই ছিল দুই হাত। ইরফান ধমকে বলে, শাট আপ স্টুপিড গার্ল। মায়েরা বিরক্ত হয়। সারাদিন শুধু ইংলিশ ঝাড়বে কানের কাছে। ইরফান মায়েরার ঘাড় বরাবর মুখ নামিয়ে হিজাবের অংশ দিয়ে ঠোঁটে লেগে থাকা ফেনা মোছে। মায়েরা কেঁপে ওঠে। শুকনো ঢোক গিলে নিজের হাতের দিকে তাকায়।
ইরফান ট্যাপের নিচে হাত রেখে মায়রার হাত ধুইয়ে দেয়। মায়রার ফর্সা হাত লাল হয়ে গিয়েছে, এটা দেখেই পকেটের সাবান বের করে ছুঁড়ে ফেলল। এরপর মায়রার হাত ধরে দ্রুত পায়ে গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়িতে বসে মায়রার দিকে চেয়ে রেগে বলে, একা একা কেন এসেছো? মায়রা মাথা নিচু করে নেয়, মিনমিন করে বলে, আমি আসতে পারি। ইরফান ঠান্ডা গলায় বলে, ইউনো, আমার এখন তোমাকে খুন করতে ইচ্ছা করছে। মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা তার কোমর থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। এই মেয়েকে কি করা যায় সেটাই ভাবছে, মাথায় কাজ করছে না। বাসে একা একা পুরো রাস্তায় এসেছে, ভাবতে ইচ্ছে তো করছে একে আগে ফটাফট থাপড়ে গাল লাল করে দিতে। কিছু একটা ভেবেই তীক্ষ্ণ চোখে চেয়ে প্রশ্ন করে, পাশের সিট কার ছিল, ছেলে না মেয়ে? ইরফান চিল্লিয়ে বলে ওঠে, আনসার মি। ছেলে। হোয়াট? কথাটা বলেই রাগের জোরে ঠাস করে মায়েরার বাম গালে থাপ্পড় মেরে দেয়। মায়েরা কেঁপে ওঠে, চোখ খিচে নেয়। শক্ত হাতের থাপ্পড় খেয়ে গালটা টনটন করে উঠল। মাথা নিচু করে নিল, চোখ জোড়ায় পানি জমেছে। ইরফান মায়েরার চোয়াল ধরে রাগান্বিত স্বরে বলে, তোকে বেরোতে নিষেধ করেছিলাম না? এই পুচকি মেয়ে, আমার কথা তোর কানে যায় না? জানে মেরে ফেলবো একদম। মায়েরা মাথা নিচু করেই থাকে, চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। এখন কেন যেন ইরফানের মার খেয়ে অভিমানের চোখ কষ্টে চোখের পানি ঝরে। মায়েরা বুঝে পায় না কারণ। ইরফান মায়েরার গাল ছেড়ে সিটে মাথা এলিয়ে চোখ বুঝল। ফুস করে শ্বাস ফেলে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে চোখ মেলে তাকায় মায়েরার দিকে। ঠান্ডা গলায় নরম স্বরে আবদার করে, আমার রাগ কমিয়ে দেবে প্লিজ? মায়েরা ভেজা চোখ জোড়া খুলে পিট পিট করে তাকায় ইরফানের দিকে। অদ্ভুত চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। সে কিভাবে রাগ কমাবে? পাষাণ লোক, শুধু সুতো খুঁজবে তাকে মারার। মাথা নিচু করে ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে বসতে চায়। ইরফান দুহাতে মায়েরার কোমর জড়িয়ে পড়ে। হোয়াট হ্যাপেন্ড? রাগ কমিয়ে দিতে বললাম, উল্টো রাগাচ্ছ। ভালো হবে না তুমি? মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। কি করবে সে? রাগ কিভাবে কমাবে? তাকে শুধু ধূপধাপ মার দেয়। চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান শান্ত চোখে মায়েরার দিকেই চেয়ে আছে। রেগেছে তো সে একা এসেছে এজন্য। সেই ভাবনা থেকে মায়েরা ঢোক গিলে বাচ্চাদের মতো করে বলে, আর কখনো একা একা বাইরে বের হব না। ইরফান ডান হাতে মায়েরার গালে গড়িয়ে পড়া পানি মুছে দিয়ে বলে, কাঁদছো কেন? মায়েরা কাঁদতে কাঁদতে রেগে বলে, মেরে বলছেন কাঁদছি কেন? কাঁদবো না তো হাসবো। ইরফান মায়েরার গালে ডান হাত দিয়ে নরম গলায় বলে, সরি, অনেক ব্যথা পেয়েছো? মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের ভয়েস টোনে তেরামি করে কান্না ভেজা গলায় বলে, না, আরাম পেয়েছি। ইরফান বিরক্ত হয় মায়েরার তেরা কথায়। কটমট দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে। এই স্টুপিড তাকে না রাগিয়ে শান্তিতে নিঃশ্বাস নিতে পারে না। মায়েরার চোখের পানি দেখে দমলো একটু। বা হাত মায়েরার ডান গালে হাত রাখে। হঠাৎই মুখ এগিয়ে নিয়ে মায়েরার বাম গালে টুপ করে ঠোঁট চেপে ধরে। মায়েরা স্তম্ভিত হয়ে যায়, শরীর শিরশির করে। ইরফান ডান হাতে মায়েরার কোমর জড়িয়ে কাছে টেনে নেয়। ওভাবেই ফিসফিসিয়ে বলে, ইউনো, আমিও ব্যথা পেয়েছি। মায়েরা জমে বসে আছে। ইরফানের কথা তো শুনতেই পেল না। ইরফানের কাজেই মায়েরা বারবার ঠোক গিলে ইরফানের বুকে দু হাত রেখে ঠেলে সরাতে চায়। তার মনে হয় হাঁপানি চাপ দিচ্ছে। ভারী নিঃশ্বাস ফেলে কাঁপা গলায় বলে, সরুন। ইরফান বোধহয় বিরক্ত হলো, তবে নিজেকে দমালো। গাল থেকে মুখ উঠিয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে ইরফানের মায়েরার হিজাব টান মেরে খুলে দেয়। এরপর বোরখার গলার মাঝে হাত দিয়ে টেনে বোরখা খুলতে চায়। মায়েরা চোখ বড় বড় করে ইরফানের হাত ধরে বলে, কি করছেন? ইরফান গম্ভীর গলায় বলে, তোমাকে ক্লিন করছি, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা অদ্ভুত চোখে তাকায়। সে কি ড্রেনে পড়েছিল যে তাকে ক্লিন করতে হবে? রেগে বলে, আমি ক্লিনই আছি, কোনো ড্রেনে পড়িনি। ইরফান রেগে বলে, তার চেয়েও নোংরা কিছু তোমার বডিতে লেগেছে। কথাটা বলে শক্তি খাটিয়ে মায়েরার বোরখার টান মেরে ছিঁড়ে ফেলে। মায়েরা চেঁচিয়ে ওঠে, ঘাড়ে ছিঁড়ে গিয়েছে বোধহয়। চিনচিন করে উঠল জায়গাটা। ইরফান মায়েরার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে গাড়ির গ্লাস নামিয়ে মায়েরার বোরখা বাইরে ছুঁড়ে ফেলে। এরপর গাড়ির গ্লাস আবারও উঠিয়ে দেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার মাথা থেকে কোমর পর্যন্ত দৃষ্টি বুলায়। মায়েরার পরনে জর্জেটের ব্রাউন কালারের একটা ফিটিং কামিজ। জামার হাতা কনুয়ের নিচ পর্যন্ত ফর্সা গলার ডান দিকে ছোট্ট একটা বাদামি তীর। ইরফান ঢোকিল।
ডান হাত উঠিয়ে বুড়ো আঙুল দিয়ে তীরের উপর আলতো করে স্পর্শ করে, অবুঝ গলায় প্রশ্ন করে। এটা কি? আই ওয়ান্ট টু ইট দিস। মায়েরা ইরফানের কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। খেতে চায় মানে? দ্রুত তার দু হাতে ইরফানের মুখ চেপে ধরে। ইরফান বিরক্তির সাথে অদ্ভুতভাবে মায়রার মুখের দিকে তাকায়। মায়রা ইরফানের দৃষ্টি দেখে ঢোক গিরে ইরফানের দিকে সিটিয়ে নিজেকে ঢাকতে চায়। মাথা নিচু করে মিনমিন করে বলে, বাড়ি নিয়ে চলুন প্লিজ। ইরফান স্থির চোখে তাকিয়ে রয় মায়রার মুখপানে। মায়রা মাথা নিচু, তার শরীর কাঁপছে মৃদু। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে অবলোকন করে। মায়রা এলোমেলো দৃষ্টি নিচু করে রাখে। খুব ভালোই বুঝল ইরফান তার দিকেই চেয়ে আছে। ইরফানের মুখ থেকে হাত সরায় না, ওভাবে মাথা নিচু করে মিনমিনে গলায় কাপা কণ্ঠে বলে, আমি গোসল করব, বাড়ি চলুন। ইরফান তার মুখ থেকে মায়রার হাত সরিয়ে বিরক্তি কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কিছু করেছি আমি? কাঁপছো কেন? মায়রা মাথা নিচু করে ঢোক গিরে ইরফান বিড়বিড় করে। স্টুপিড গার্ল। ইরফান মৃদু স্বরে বলে, ইটস ওকে, ডোন্ট প্যানিক, কিছু করব না। এরপর ফোঁস করে শ্বাস ফেলে বাঁ হাতে মায়রার হিজাব নিয়ে মায়রাকে মাথাসহ ঢেকে দেয়। মায়রা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মায়রার থেকে দৃষ্টি ঘুরিয়ে রাস্তার পানি রেখে গাড়ি স্টার্ট দেয়। মায়রা ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান দাঁতে দাঁত চেপে বলে, আমায় রাগিও না স্টুপিড গার্ল। মায়রা চুপ হয়ে যায়। একটু আগেই নরম গলায় কথা বলল, আবার আগের রূপে ফিরে গিয়েছে। একটু পরপর আর চোখে ইরফানের দিকে তাকায়। কিছুক্ষণ পর ইরফান গ্রাম থেকে বেশ অনেকটা দূরে বাজারের মাঝে গিয়ে গাড়ি থামায়। মায়রাকে পাশের সিটে বসিয়ে দেয়। এরপর গাড়ির ডোর খুলে বেরোতে নিলেই মায়রা বলে ওঠে, কোথায় যাচ্ছেন? ইরফান গাড়ির ডোর লাগাতে গিয়ে থেমে যায়। মায়রার দিকে চেয়ে বলে, কাজ আছে। হোয়াট? মায়রা আমতা আমতা করে বলল, আমার জন্য দুটো চিপস আনবেন। ইরফান অদ্ভুতভাবে মায়রার দিকে তাকায়, ভ্রু কুচকে বলে, তুমি বড় হবে না? মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, বড়রাও চিপস খায়। ইরফান শব্দ করে গাড়ির ডোর লাগায়। মায়রা বুঝলো না সে রেগে যাওয়ার কি বলেছে। সে কি চিপসও খেতে পারবে না? কত খুনখুনে বুড়ি চিপস খায়, তাদের চেয়ে যে কত ছোট ভাবনার মাঝে ইরফান গাড়ির ডোর খুলে সিটে বসে পড়ে। হাত ভর্তি অনেক বড় বড় কয়েকটা পলিথিন, যেগুলোতে অনেকগুলো করে চিপস ঠাসানো, সবগুলো মায়রার কোলের উপর রাখে। মায়রা হা করে চেয়ে আছে। একটার পর একটা পলিথিন ভরা চিপস রাখে ইরফান। মায়রা মাথা উঁচু করলো। তার চেয়ে অনেক লম্বা হয়ে গিয়েছে সবগুলো চিপসের হাইট। তবদা খেয়ে চেয়ে ইরফানের দিকে চেয়ে বলে, এতগুলো এনেছেন কেন? দুটো আনলেই হতো। ইরফান উত্তর দিল না। তার হাতে একটা শাওয়ার জেল, গাড়ির সামনে শাওয়ার জেল রেখে গাড়ি স্টার্ট দেয়। মায়রা বেশ কয়েকটা পলিথিন গাড়ির সামনে রাখলো। তার অর্ধেকে নেমে আসতে মায়রা পলিথিন থেকে সবগুলো চিপস বের করে রাখে কোলের উপর। জায়গা না হওয়ায় এদিক ওদিক পড়ে যায়। ইরফানের কোলের উপর দুটো ছিটকে প্যাকেট যায়। মায়রা হাত টানা দিয়ে চিপস দুটো ধরে ইরফান বাঁ হাতে মায়রার হাত চেপে ধরে। ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়, ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে চায় একবার। দৃষ্টি সরিয়ে রাস্তার পানে আনে। এরপর গম্ভীর গলায় বলে, বড় হবে কবে? মায়রা পিট করে তাকায় ইরফানের দিকে। একটু থেমে বলে, আমি তো বড়ই, বড়রাও চিপস খায়, আপনি হয়তো জানেন না। ইরফান মায়রার হাত ছেড়ে বাম হাত গাড়ির স্টিয়ারিংয়ে রেখে বিড়বিড় করে। গাধা। মায়রা হাত ছাড়া পেয়ে ইরফানের কোল থেকে চিপস দুটো নেয়। সবগুলো নেড়ে চেড়ে দেখলো। অনেক ধরনের চিপস, প্রতিটি দুটো করে। গাড়ির সামনে যেগুলো রেখেছে সেগুলো ঢালো। অনেকগুলো নিচে পড়ে যায়। মায়রা নিচে হয়ে তুলে আবার সেগুলো গাড়ির সামনে রাখে। মায়রার মন ভালো হয়। এর মধ্যে মনে হচ্ছে অনেক চিপসই সে খায়নি কখনো। যেটা পছন্দ হলো সেটাই সবার আগে ছিঁড়ে মুখে পড়লো। বেশ কয়েকটা খেয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান গাড়ি চালানোয় ব্যস্ত। মায়রা খুশির জোয়ারে উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, থ্যাংক ইউ বর, আপনি একটু একটু ভালোই। কতটা বলে আরেকটা চিপস মুখে নেয়। কামড় আর আগেই মনে হয় কি বললো সে। আর চোখে ইরফানের দিকে তাকায়। মুখ ফুসকে কি বলে ফেলেছে ভাবতেই নিজেই বরফ হয়ে বসে রইল। মুখের চিপসে আর কামড় বসানোর কথা মনে থাকলো না। কি জ্বালা, এমন লাগছে কেন? ভুল ভুল শব্দ বলে দিল। মুখের ব্রেক থামে না কেন তার? ইরফান গাড়ির স্পিড বাড়ায়। ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। কিছুক্ষণের মাঝে তার ফুপির বাসার সামনে গাড়ি থামায়। এরপর ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, বের হও। মায়রা ইরফানের দিকে তাকিয়ে অপরাধীর ন্যায় বলে, সরি। ইরফান ভ্রু কুচকে বলে, ওয়াই?
মাইরা কি বলবে বুঝলো না। বরকে বর ডাকার জন্য সরি বলছে, কোনো বউ এটা করে? মাইরা নিজের উপরই বিরক্ত হলো। ইরফানকে তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে থাকতে দেখে দাঁত বের করে হেসে বলে, মাই উইশ। ইরফান বিরক্ত হয়ে বলে, স্টুপিড। মাইরা মনে মনে হাসে। এই লোকটাকে কিছু জিজ্ঞেস করলে এভাবেই আনসার দেয়, এখন বুঝুক কেমন লাগে। ইরফান ডোর খুলে গাড়ি থেকে বের হয়। মায়রার অপর পাশে এসে ডোর খুলে মায়রা যতগুলো পারলো ততগুলো চিপসের প্যাকেট দুহাতে ভর্তি করে নিল। এরপর মাথা তুলে ইরফানের দিকে চেয়ে অসহায় হয়ে বলে, আর নিতে পারছি না। ইরফান নিচু হয়ে গাড়ির সামনে থেকে সবগুলো চিপস পলিথিনে ভরলো ফটাফট। মায়রার কোলের উপর থেকে চিপসগুলো নিয়ে সেগুলোও পলিথিনে ভরে সবগুলো তার এক হাতে নিল। অপর হাতে শাওয়ার জেল। মায়রা গাড়ি থেকে নেমে ইরফানের পিছু পিছু যায়। ইরফান বাড়ির ভেতরে গিয়ে চিপসের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে মায়রার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। মায়রা চেঁচিয়ে বলে, আরে কি করছেন, ছাড়ুন আমায়। ইরফান শুনল না। মায়রার হাত চেপে তার ঘরে নিয়ে যেতে লাগলো। ত্রিনা বেগম ঘর থেকে বেরিয়ে আসে। মায়রাকে ইরফান নিয়ে যাচ্ছে দেখে তিনি আর কিছু বললেন না, মৃদু হাসতে শুধু। ইরফানের অবস্থা দেখে তিনি হাসেন। এই ছেলেকে আগে তার বাড়িতে আনতে কত বেগ পোহাতে হতো, এখন পাড়ে নিয়মিত আসে, কারণ তো অজানা নয়। ইরফান মায়রার হাত থেকে টান মেরে চিপসের প্যাকেট নিয়ে ছুঁড়ে ফেলে। এরপর মায়রার হাতে শাওয়ার জেল ধরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, শাওয়ার নাও ফাস্ট। মায়রা শাওয়ার জেল উল্টে পাল্টে দেখে, এগিয়ে দিয়ে বলে, ওই ওয়াশরুমে সাবান আছে, এটা আপনি রেখে দিন। ইরফান রেগে বলে, স্টুপিড, কিছু শুনতে চেয়েছি? পুরোটা দিয়ে এক্ষুনি শাওয়ার নিবে, যাও। মায়রা অদ্ভুত চোখে তাকায়। পুরোটা মানে? এটা তো 6 মাস যাবে মনে হচ্ছে। সেটা তো একদিনেই ঢেলে দিবে। এত বড় শাওয়ার জেল এনেছে কেন? ইরফানের দিকে চেয়ে বলে, পাগল নাকি আপনি? এটা লাগবে না আমার, রাখুন তো। ইরফান বিরক্ত হয় এই স্টুপিডকে ভালোভাবে কিছু বললে শুনবে না। মায়রার দিকে চেয়ে ইরফান তার শরীর থেকে কোট খুলে ছুঁড়ে ফেলে। দুহাতে শার্টের হাতা গুটিয়ে নেয়। এরপর বা হাতে মায়রার প্যাট চেপে তাকে উঁচু করে ধরে। দ্রুত পায়ে ওয়াশরুমে গিয়ে মায়রাকে দাঁড় করিয়ে শাওয়ার অন করে দেয়। ঝপঝপ করে বৃষ্টির ফোঁটার ন্যায় পানি পড়তে থাকে। মায়রা মাথা থেকে হিজাব পড়ে যায়। পানির কণাগুলো চুল বেগ বেরিয়ে শরীর ছুঁয়ে যায়। মায়রা চেঁচিয়ে ওঠে। সরে যেতে নিলেই ইরফান মায়রাকে টেনে ধরে শাওয়ারের নিচে। পানির দাপটে মায়রার চোখ বন্ধ হয়ে আসে। আধো আধো চোখ মেরে তাকিয়ে চেঁচিয়ে বলে, ছাড়ুন আমায়, অসভ্য লোক। কথাটা বলে হাতের শাওয়ার জেলের বোতল ইরফানের দিকে ছুঁড়ে মারে। ফলস্বরূপ বোতলটি ইরফানের বুকে গিয়ে লাগে। ইরফান শক্ত চোখে মায়রার দিকে তাকায়। নিচু হয়ে বোতলটা তুলে নিয়ে এগিয়ে এসে শাওয়ার অফ করে দেয়। বা হাতে মায়রাকে নিজের সাথে চেপে ধরে শাওয়ার জেলের বোতল মায়রার মাথায় ঢেলে দেয়। ডান কাঁধে ঢেলে দেয়। সবগুলো ঢেলেছে। মায়রা মোস্টামুষ্টি করে। ইরফান তার কাজ শেষে ফাঁকা বোতল ছুঁড়ে ফেলে। মায়রাকে ছেড়ে দুপা পিছিয়ে গিয়ে দাঁড়ায়। মায়রা পা থেকে মাথা পর্যন্ত চোখ বোড়ায়। মায়রা ঢোক গেছে, ভেজা জামা গায়ের সাথে একদম লেপটে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, তুমি জেলগুলো গায়ে মাখবে নাকি আমি স্টার্ট করব? মায়রা মাথা নিচু করে চোখ বড় বড় করে তাকায়। মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে, আপনার একটুও লজ্জা নেই? ইরফান মায়রার ভেজা মুখপানে চেয়ে অকপটে বলে, নো। ইরফানের দৃষ্টি দেখে মায়রা মাথা নিচু করে নেয়। মিনমিনে গলায় বলে, আপনি বাইরে যান। নো। মায়রার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। চোখ তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, যান বলছি, মেয়েদের গোসল করা দেখতে চান? ইরফান ভ্রু কুচকে বলে, তোমার বডিতে নোংরা লেগেছে, ভালোভাবে ক্লিন করতে হবে। স্টার্ট করো ফাস্ট। মায়রা কাঁদো কাঁদো মুখ করে বলে, বিশ্বাস করুন, আমার শরীরে একদম ময়লা নেই। আমি কোনো নর্দমায় পড়িনি। আমি অনেক সাবধানে চলাফেরা করি। ইরফান এগিয়ে আসতে নিলে মায়রা দেয়ালের সাথে চেপে গিয়ে পড়ে। করছি, এগুচ্ছেন কেন? ইরফান দাঁড়িয়ে যায়, গম্ভীর স্বরে বলে, ফাস্ট। মায়রা অসহায় কণ্ঠে বলে, আপনি যান, আপনি থাকলে আমি পারবো না। ইরফান রেগে বলে, আমায় রাগিও না, নয়তো আমি স্টার্ট করব। কথাটা বলতে বলতেই শার্টের হাতা গোছায়। মায়রা রেগে বলে, আপনি একটা অসভ্য লোক। আমি আপনার সামনে সব খুলবো? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে ভাবলে ক্ষীণ হয়ে বলে, সো হোয়াট? মায়রা থতমত খেয়ে তাকায়। অসহায় লাগছে নিজেকে। আপনার কি মনে হচ্ছে আমি ম্যানহোলের মধ্যে পড়ে গিয়েছিলাম? ইরফান গম্ভীর গলায় বলে, আপাতত তোমার বডির চেয়ে ম্যান হোল বেটার। মায়রার মনে হলো তার বডি পৌঁছে গিয়েছে।
মায়েরা বুঝতে পারছে না ইরফান কেন এমন করছে। মেয়েটা মাথা নিচু করে অসহায় কণ্ঠে বলে, প্লিজ যান এখান থেকে। ইরফান মায়েরার সামনে এগিয়ে এসে দাঁড়ায়। মায়েরা মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান দু হাতে মায়েরার গাল ধরে উঁচু করল। ভিজে চুপচুপে হয়ে আছে মেয়েটা, চোখ নিচে নামানো কেমন হাঁসফাঁস করে। ইরফান ডান হাতের বুড়ো আঙুল দিয়ে মায়েরার কপালে লেগে থাকা বিন্দু বিন্দু পানির কণা মুছে দেয়। বা হাতে বুড়ো আঙুলের সাহায্যে গলার তিলে আঙুল ছোঁয়। দৃষ্টি সেথায় নিবদ্ধ রেখে গম্ভীর স্বরে বলে, বডি ভালোভাবে ক্লিন করবে, ওকে? আদারওয়াইজ সেকেন্ড টাইম নো চান্স। আমি নিজ হাতে গোসল করাবো। মায়েরা ঢোক গিলে আমদা আমদা করে বলে, করব, ভালোভাবে করব। ইরফান মায়েরার মুখের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, গুড গার্ল। কথাটা বলে ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। মায়েরা আটকে রাখা শ্বাস ফেলে। ইরফান দুপুরের পরপরই গ্রাম থেকে ব্যাক করে অফিসের কাজ সব সামলে নিয়েছে। বেশ রাত করেই বাড়ি ফিরল। গ্রামে গিয়েছিলে কেন? বাবার কথা ইরফানের পা থেমে যায়, ভ্রু কুচকে বলে, কাজ ছিল। কাজটা কি সেই ছেলের হাত ভাঙা? ইরফান পিছু ফিরে তার বাবার দিকে তাকায়, ভাবনাবিহীন উত্তর করে, মেবি। তারেক নওয়াজ কটমট দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে, রেগে বলে, তুমি কি এখন শিক্ষকতা ছেড়ে গুন্ডামিতে যোগ দিতে চাইছো? ভেবে দেখব। তারেক নওয়াজ হতভম্ব হয়ে চেয়ে রইল ছেলের পানে। গাজীপুর থেকে ফিরে আসতে গ্রামের এক পরিচিত লোক তাকে কল করে জানায় তার ছেলের হাত ভেঙে দিয়েছে তার ছেলে ইরফান। লোকটার বোনের মেয়ের বিয়ে ছিল আজ, সেসব রেখে সেই ছেলেকে নিয়ে হসপিটালে দৌড়ায়। তারেক নেওয়াজের মোটামুটি ভালোই সম্পর্ক ছিল লোকটার সাথে। এখন ইরফানের জন্য কি একটা সিচুয়েশনে ক্রিয়েট হয়ে গেল। ছেলের দিকে তাকিয়ে রেগে বলে, তোমাকে কেউ কিছু বললে গায়ে তো লাগাও না। এখন কি আমার মান সম্মানটাও খাবা বলে মাঠে নেমেছো? হাত ভেঙেছো কেন ছেলেটার? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, মান সম্মান খাবো না বলেই তো জাস্ট একটা হাত ভাঙলাম। তারেক নেওয়াজ বিস্ময় নিয়ে বলেন, ছেলেটার হাত ভাঙার পরেও তোমার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখছি না। দূরে দাঁড়িয়ে থাকা রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, তোমার ছেলেটাকে এবার একটু মানুষ হতে বলো রুমা। ইরফান বিরক্ত হয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে, ছেলেটার হাত ভালো না, যেখানে সেখানে চলে যায়, তবুও তো সাথেই রেখেছি। এত আপসেট হওয়ার কি আছে? স্ট্রেঞ্জ। তারেক নেওয়াজ অদ্ভুত চোখে তাকিয়ে রইল ইরফানের দিকে। মানে হাত ভাঙার অনুশোচনা তো নেই ইরফানের মাঝে, বরং হাত সাথে রেখেছে এটার জন্যই আফসোস করছে। বাখারা হয়ে ইরফানের প্রস্থান দেখল। এটা তারই ছেলে তো, সে এত ভদ্র একটা মানুষ, তার ছেলে ইরফান। রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, ভাবছি ইরফান যে হসপিটালে হয়েছিল, একদিন সেখানে খোঁজ নিতে যাব। কোনো তেরা ছেলের সাথে যে আমার ভদ্র ছেলের বলদ হয়েছে আল্লাহই জানে। তারেক নেওয়াজের কথায় রুমা নেওয়াজ কটমট দৃষ্টিতে তাকায় স্বামীর পানে, রেগে বলে, আমিও যাব একদিন পাগলাগারো দে। আমার স্বামীর মুখোশ পরে কোন পাগল আমার সাথে বসে বসে সংসার করছে সেই খোঁজ নিতে। কথাটা বলে শব্দ করে পা ফেলে ঘরে চলে গেল। তারেক নেওয়াজ হতভম্ব চোখে স্ত্রীর যাওয়ার পানি চেয়ে রইল। ছেলের জন্য মাথা নিচু বউয়ের কাছে পাগল, এসব তার সাথে হচ্ছেটা কি? অসহায় মুখ করে তার ঘরের দিকে হাঁটা ধরো। তার স্ত্রী তাকে না ধুয়ে থাকতে পারে না, এ আর নতুন কি? দেখতে দেখতে আরও এক সপ্তাহ চলে যায়। শুদ্ধ গ্রামে এসেছে আজ। সন্ধ্যার পর বাসা থেকে বেরিয়ে নাসিমের নাম্বারে কল করে দেখা করতে। নাসিম আশেপাশেই ছিল, তাই শুদ্ধ নাসিমকে নিয়ে তাদের বাড়িতে আসে। মায়েরা ঘর থেকে বের হয়। দুপুরের পর থেকে বসে বসে পড়ছিল। ঘর থেকে বের হয়নি মাত্র, বের হলেই সামনে শুদ্ধকে দেখে হেসে পড়ে। কেমন আছেন ভাইয়া? শুদ্ধ কিছু বলার আগেই পাশ থেকে নাসিম অবাক হয়ে বলে, বারবিডল। মায়েরা শুদ্ধর পাশে সেই বাসের ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকায়, রেগে বলে, আপনি আমায় ফলো করতে করতে বাসায় চলে এসেছেন। আপনি জানেন আমার জামাই কত রাগী, আপনাকে উড়িয়ে দিতে 1 সেকেন্ডও লাগবে না তার। নাসিম হাঁ করে চেয়ে আছে। পাশ থেকে শুদ্ধ নিজেও অবুঝ নয়নে চেয়ে আছে। তবে মায়েরার কথা শুনে ঠোঁট টিপে হাসতো। ফোন বের করে রেকর্ডের অপশন অন করে বলে, তোমার জামাই কি করবে মায়েরা? আরেকবার বলো তো। মায়েরা নাসিমের দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, আমার জামাইয়ের মাথা থেকে পা পর্যন্ত শুধু রাগ আর রাগ। যদি জানে তার একমাত্র বউয়ের পেছনে কেউ পড়েছে, তবে তাকে ঠুস করে উড়িয়ে দিতে 1 সেকেন্ডও সময় লাগবে না তার, বুঝলেন?
শুধু হাসতো। ভালোই উন্নতি হয়েছে মনে হচ্ছে এদের। হাসি থামিয়ে বলে, মায়েরা, তোমার জামাইবাবু দুটো খারাপ গুণ বলো তো। মায়েরা নিজের জামাই শব্দটা শুনে একটু লজ্জা পেয়ে যায়। ওটা তো কথায় কথায় বলে ফেলেছে। আর এই নাসিম তো বাইরের মানুষ, তার সামনে ইরফানকে নিয়ে বলবে কেন? শুদ্ধ বোধহয় মায়েরার মনোভাব বুঝতো, তাই গলা ঝেড়ে বলল, নো প্রবলেম মায়েরা, ও আমার ফ্রেন্ড, তুমি নির্দ্বিধায় বলতে পারো। মায়েরা চিন্তিত বদনে বলে, ওনাকে বলবেন না কিন্তু।